আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, শুক্রবার আজকের দিন। আজকে শুক্রবার। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি দিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সাথে রাজনৈতিক একটা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ মুসলমানরা যদি রাজনৈতিকভাবে সচেতন না থাকে, তাহলে মুসলমানরা এগিয়ে যেতে পারবে না, টিকে থাকতে পারবে না শয়তানি শক্তির সাথে। এজন্য মুসলমানদের জীবনে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতি থাকলে আপনার সংসার থাকবে, রাজনীতি থাকলে আপনার পরিবার থাকবে, রাজনীতি থাকলে আপনার সমাজ থাকবে, রাজনীতি থাকলে আপনার দেশ থাকবে। রাজনীতি ছেড়ে দিলে আপনার কিছুই থাকবে না। তো এই রাজনীতি আমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যদি রাজনীতি ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাই, তাহলে এটা হবে কি আল্লাহর হুকুমের অবাধ্যে চলা, অবাধ্যে আচরণ করা। কারণ ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে, সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে গেলে, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে, যুক্ত হতে হবে। এছাড়া বিকল্প নাই। তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের এইবারের নির্বাচন অত্যধিক গুরুত্বপূর্ণ। বিগত 53 বছর যতগুলো নির্বাচন হয়েছে, ওগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা আবার অসংখ্য ভুয়া নির্বাচনও দেখেছি। কিন্তু এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনেকগুলো কারণে। কারণ গত 53 বছর বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারেনি, স্বাধীনভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বাংলাদেশকে বিশ্ববাসী জানত ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে। বাংলাদেশকে তেমন মূল্যায়ন করা হতো না। ভারত বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে নিয়ন্ত্রণ করে আসছে। ইউরোপের রাষ্ট্রগুলোতে যেতে হলে ওই সমস্ত রাষ্ট্রগুলোর ভিসা আনার জন্য, অথবা ভিসাতে আপনার ইন্টারভিউ ফেস করার জন্য বাংলাদেশের মানুষকে ভারতে যেতে হইতো। ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর এম্বাসি এখনো ভারতে আছে যতটুকু জানি। বাংলাদেশে আনার কথা, এনেছে কিনা এটা স্পষ্ট নয়। তো এরকম ভাবে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করত। আমাদের আন্তর্জাতিক রিলেশন কি হবে, বহির্বিশ্বের সাথে, অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক কি হবে, এটা ভারত নিয়ন্ত্রণ করত। ভারত এটা ঠিক করে দিত। মানে ভারত আমাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করত যেন আমরা তাদের একটি অঙ্গরাজ্য। এবং ভারত এই জন্য বাংলাদেশে এমন একটা সরকার সব সময় চেয়েছে এবং এখনো চায়, যারা ভারতের কথা উঠবে বসবে, উঠবে বসবে, এরকম জি হুজুর টাইপের একটা সরকার বাংলাদেশে তারা চেয়েছে। সে ৭১ পর থেকে এখন পর্যন্ত চায়। তো বাংলাদেশ একটি মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ। আমরা অন্যান্য ধর্মে যারা আছে প্রত্যেকের সম্মান করি, শ্রদ্ধা করি। এই রাষ্ট্রে বসবাস করার অধিকার সবার আছে। কিন্তু বাংলাদেশটা মুসলিম দেশ। এটা 1947 সালে মুসলমানদের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে ভাগ হয়েছে। কিন্তু ভারত এই ভাগকে মেনে নিতে পারেনি। ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, ভাগ হয়েছে, এটা ভারত মেনে নিতে পারেনি।
এখনো মেনে নিতে পারছে না এবং ভবিষ্যতে পারবে না। তো আমাদেরকে সেইভাবে আগাইতে হবে, সেভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আমরা উইন উইন সম্পর্ক চাই, কিন্তু সেই উইন উইন সম্পর্ক ভারত চায় না। আমরা জনগণ চাইলেও, বাংলাদেশের জনগণ চাইলেও সেটা ভারত চায় না। ভারত চায় আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে, আমাদের প্রভু হিসাবে আমাদের উপরে নিয়ন্ত্রণ করতে। তা আমরা মুসলিম জাতি, আমরা কখনো কারো কাছে মাথা নত করতে জানি না একমাত্র আল্লাহকে ছাড়া। তো আজ আমাদের এই জাতীয় নির্বাচন খুবই কাছে চলে আসছে। সমস্ত দলগুলো নির্বাচনী প্রচারণার কাজে নেমে পড়েছে অলরেডি, আমরা দেখতে পেয়েছি। তো ভোট দেওয়া এটা প্রতিটি নাগরিকের অধিকার। যারা আপনার ভোটার হয়েছেন, ভোটার উপযুক্ত হয়ে যারা ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা নাগরিকের এটা অধিকার, রাষ্ট্রীয় অধিকার, যে সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। তার প্রতিনিধি তার পক্ষ হয়ে কথা বলবে, তার প্রতিনিধি সংসদে যাবে, সে যা যা চায় ওইটা ওখানে সে বাস্তবায়ন হবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করবে। এই জন্য প্রতিনিধি নির্বাচন করতে হয়। তো এই ইলেকশন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ সেই কাজটাই করবে। প্রথমত হচ্ছে যে আমি কি রকম মানুষ, আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমি যদি আমাকে প্রশ্ন করি যে আসলে আমি কি রকম মানুষ, আমি যেমন মানুষ আমার সরকারও হবে সেই রকম। আমি যেমন প্রকৃতির লোক আমার নেতা হবে ওই রকম প্রকৃতির লোক। প্রথমে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমি আগে শুদ্ধ হইতে হবে, আমি পরিশুদ্ধ হইতে হবে, যে আমি কোনো অসৎ উপায় অবলম্বন করব না। এটা আমার মন থেকে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে যে আমি সৎ থাকব, আমি দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, আমি নিজের ভালোর জন্য কাজ করব, কোনো অসৎ উপায় অবলম্বন করব না, অন্যায়ভাবে বড় হওয়ার চেষ্টা করব না, খারাপকে প্রশ্রয় দিব না, হারামকে হারাম মানব, হালালকে হালাল মানব, সুন্দরকে সুন্দর বলবো, অসুন্দরকে অসুন্দর বলবো। এইভাবে আমি আগে নিজকে পরিশুদ্ধ করতে হবে, নিজকে আগে কি করতে হবে, ঝালাই করে নিতে হবে যে আমি যদি ভালো হই তাহলে আমার নেতা ভালো হবে, আমার নেতা ভালো হলে আমার দেশটা ভালো হবে, দেশটা ভালো চলবে। তো আগে জনগণকে পরিশুদ্ধ হতে হবে, এটা আগে জনগণের অন্তরে ফিট করতে হবে। এটা হলো প্রথম কথা, যে আগে নিজকে পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন পরিশুদ্ধ হব তখন আমি কখনো একজন খারাপ মানুষকে ভোট দিব না। একজন খারাপ মানুষকে আমি তখনই ভোট দিব যখন আমার ভিতরটা খারাপ হয়ে যাবে। আমার ভিতরটা যখন খারাপ হয়ে যায়, আমার ইমানে যখন সমস্যা হয়, তখন আমার যাবতীয় কর্মকাণ্ডে সব জায়গায় সমস্যার সৃষ্টি হবে। এই জন্য আমি কি করব, এমন ব্যক্তিকে নির্বাচন করব যে আমার মতো সৎ থাকবে, যে আমার মতো অন্যের অধিকার হরণ করবে না, যে আমার মতো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে গ্রহণ করে যথেচ্ছা ভোগ করবে না, রাষ্ট্রীয় সম্পদকে বাহিরে পাচার করবে না। তো এরকম ব্যক্তিকে আমি যদি ভোট দিতে চাই, অথবা এরকম ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে সৎ হইতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে এবং সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে এবং নেতা নির্বাচনে আমাকে চেষ্টা করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে এই সরকার, আপনার এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ এবং আপনার এই নির্বাচন হওয়ার পরে দেশে কি কি পরিবর্তন আসবে এবং আমরা কি কি পরিবর্তন চাই। আমাদের দেশটা অলরেডি একটা আপনার স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা দেখেছি
বিগত 16-17 বছর কিরকম অত্যাচার আমাদের দেশবাসীর উপরে করা হয়েছে। আগের সরকার, শেখ হাসিনার সরকার, এগুলো তো সরকার বলে না। শেখ হাসিনা যেভাবে দেশকে চালাইছে, এটা কখনো সুষ্ঠু সরকার ছিল না। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ভিতরে মনুষ্যত্ব ছিল না। এই মহিলার ভিতরে ছিল রাগ, ক্ষোভ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ, তাওহীদ বিদ্বেষ। এগুলাকে প্রাইম মিনিস্টার বলে না, এগুলাকে আপনার নেতা হিসাবে এরা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই সমস্ত অপান্তেয় এরা আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, আমাদের দেশের সরকার নিয়ন্ত্রণ করেছে, আমাদের যাবতীয় বিষয়াদি এরা নিয়ন্ত্রণ করেছে। কিসের মাধ্যমে পেরেছে? ওই প্রভু রাষ্ট্র ভারতের সহযোগিতার মাধ্যমে তারা এই সমস্ত অসৎ কর্মকাণ্ড করে যেতে পেরেছে বাংলাদেশে। তো আমাদের কাছে অভিজ্ঞতা আছে, হাজার হাজার মানুষ এরা গুম করেছে, খুন করেছে। হ্যাঁ, নির্বাচন এটা যে মানুষের অধিকার, প্রত্যেকটা দলের অধিকার আছে একটা রাষ্ট্রে নির্বাচন করার, একটা রাষ্ট্রের রাজনীতিতে যুক্ত হওয়ার। কিন্তু এরা এমন একটা দল ছিল, কাউকে সহ্য করে নাই। গণতন্ত্র মানে কি, তার অর্থ পর্যন্ত এরা আজ পর্যন্ত বুঝতে পারে নাই। তাহলে কিরকম একটা অন্ধকার জগতে আমাদের বাংলাদেশ ছিল গত আপনার 15-16 বছর। তো আমরা দেখেছি। আমাদেরকে, আমরা এখন ভবিষ্যতে কিরকম বাংলাদেশ চাই, এটা আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতের শিক্ষা যারা নিবে তারা ভবিষ্যতে ভুল করবে না, আর যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে না তারা ভবিষ্যতে ওই অতীতের চেয়েও আরো নিকৃষ্ট সময় তাদেরকে পার করতে হবে। তো এই নির্বাচন আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন আমাদেরকে এই নির্বাচনে অধিক সচেতন হইতে হবে? প্রথমত কথা হচ্ছে এই যে বাংলাদেশকে যদি আমি আমার মতো করে সাজাতে চাই, আমি যেমন সৎ, আমি যেমন ভালো মানুষ সাথে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনার যে সমস্ত সংশোধনীগুলো আসছে জুলাই সনদের মধ্য দিয়ে, এবং এই নির্বাচনে আমরা যারা হ্যাঁ ভোট দিব, হ্যাঁ ভোট কেন দিব, হ্যাঁ ভোটটা আসলে কেন দরকার, হ্যাঁ ভোট আমাদের কেন দরকার, আর হ্যাঁ ভোট না দিলে আমাদের কি ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে ওইটা, আগে আমরা যা দেখেছি সেটা হবে। আর হ্যাঁ ভোট দিলে কি কি পরিবর্তন আসবে দেখা যাচ্ছে। আসলে আজকে আলোচনা করি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সবকিছু সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন করা হবে। হ্যাঁ ভোটটা যদি পাশ হয় তাহলে কি হবে? আপনার তত্ত্বাবধায়ক সরকার এটা থাকবে। হাসিনা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতায় আসছে, আসার পরে সে কি করছে? এই তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়িটাকে লাথি মেরে ফেলে দিয়েছে। সে আর তত্ত্বাবধায়ক ফিরে আনে নাই। সে তার সরকারের অধীনেই 3-4টা ইলেকশন করেছে। মানে সে নিজকে জিতানোর জন্য নিজের সরকারের অধীনেই কি করছে? সে ইলেকশন করেছে। তো হ্যাঁ ভোট দিলে কি হবে? হাসিনার মতন এরকম আর কেউ নিজ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে পারবে না। নিজ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করে নিজকেই নির্বাচিত করার সুযোগ আর কেউ পাবে না। জনগণের হাতে ক্ষমতা বারবার চলে যাবে। প্রতি 5 বছর পর পর ক্ষমতা চলে যাবে কাদের হাতে? জনগণের হাতে। সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে কি হবে? আপনার 5 বছর পর পর ক্ষমতা চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার হাতে। রানিং সরকার হাতে ক্ষমতা থাকবে না। মানে তত্ত্বাবধায়ক সরকার এটা প্রতিষ্ঠিত হবে যদি হ্যাঁ ভোট পাশ করে। তো এরপর হচ্ছে কি, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন করা হবে। এই হ্যাঁ ভোট দিলে কি হবে? আপনার সাংবিধানিক আরো যত প্রতিষ্ঠানগুলো আছে এই সবগুলো জুলাই সনদের আলোকে গঠন করা হবে। 2 নম্বর হচ্ছে কি, 2 কক্ষ বিশিষ্ট সংসদ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 2 নম্বর হচ্ছে কি, আপনার যারা পাশ করবে না, যারা পাশ করে আপনার সংসদে যাবে, তো এখানে হচ্ছে কি
আপনার 100 জন বিশিষ্ট একটা কমিটি গঠন করা হবে। একটি উচ্চকক্ষে এটি গঠিত হবে। উচ্চকক্ষের সংখ্যা গঠিত সদস্যের অনুমোদনের মানে দরকার হবে। তো এই যে উচ্চকক্ষ বিশিষ্ট, এখানে 100 জনকে আপনার বাছাই করা হবে এবং এদের আপনার অনুমোদন দরকার হবে সংবিধান সংস্কার করার জন্য। তো এখন এই যে 100 জনের ভিতরে কারা থাকবে? যারা পাশ করছে, বিরোধী দল এবং যারা সরকার গঠন করবে, এদেরকে মিলিয়ে বিরোধী দল এবং সরকার, এখানে যারা যারা ভোট বেশি পেয়েছে এরকম 100 জনের একটা আপনার কমিটি গঠন করা হবে। এই 100 জনের কমিটির অনুমোদনের ক্রমে সংবিধান কি হবে? সংস্কার করা হবে। দরকার হবে। তাহলে আমরা দেখেছি আমাদের সংবিধানে কত ধরনের সমস্যা হাসিনা সরকার, বিএনপি আমলের সরকার এরা রেখে গেছে। এই সংবিধান সংস্কার কেন জরুরি? কারণ এই সংবিধানের উপরে ভর করে হাসিনা যে মুজিববাদ, ফেসিবাদ এগুলা দেশে প্রতিষ্ঠা করতে পেরেছে। সংবিধান ছিল তাদের বুক পকেটে, এটা তাদের একটা ডায়েরির মতো। তারা যা ইচ্ছা তা লেখছে, যা ইচ্ছা তা জনগণের উপরে প্রয়োগ করছে। তো এমন সংবিধান আর থাকবে না। সংবিধান পরিশুদ্ধ হবে, বিভিন্ন ইস্যু এখানে বের হবে এবং আরো নতুন ইস্যু এখানে ঢুকবে। তো সংবিধানটা সংশোধন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আরেকটা হচ্ছে কি 3 নম্বরে নারী প্রতিনিধি বৃদ্ধি সংসদে। তারপরে বিরোধী দলকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। তারপর প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর। তো নারী প্রতিনিধি বৃদ্ধি সংসদে, যে এখানে আসলে একটা বিষয় হচ্ছে কি নারী প্রতিনিধি আমাদের দরকার আছে, এটা হোক সংবিধানে অথবা বিভিন্ন সেক্টরে। তো নারী প্রতিনিধি আমাদের দরকার আছে। এখানে কিছু কিছু মানুষ মনে করে যে নারীরা কেন প্রতিনিধি হওয়া দরকার অথবা নারীরা কেন সংসদে যাওয়া দরকার। আসলে একটা জিনিস কি, এই যে আমরা মালয়েশিয়াতে আছি, এখানে সর্ব সেক্টরে দেখি নারীদের অংশগ্রহণ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জবের সেক্টরগুলো অধিকাংশ নারীদের দ্বারা দখল করা এখানে। তো এই দেশে নারীরা সবসময় এগিয়ে থাকে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়, এটা এমন একটা বিশ্ববিদ্যালয়, এখানে ঢুকলে কেউ যেন মনে করবে কি এটা কি একটা কি নারী বিশ্ববিদ্যালয় নাকি, ইজ ইট এ উইমেন ইউনিভার্সিটি। তো এখানে প্রত্যেকটা ক্লাসেও কিন্তু নারী শিক্ষার্থী বেশি। তো এখন যে কথাটা বলতে চাইছি এই যে বাংলাদেশে আমাদের তো নারী সমাজ আছে, তো এদেরকে আমরা কি করব, আমাদের পাশাপাশি এদেরকে ডেভেলপ করব, উন্নত করব। এদেরকে যেভাবে ব্যবহার করার কথা বলেছে ইসলাম, তাদেরকে আমরা সেইভাবে এদেরকে শিক্ষা দিব, গঠন করব এবং এরা আমাদের কি হবে, আমাদের প্রতিনিধি হবে। তো নারী থাকলে কি হবে, আপনার আমাদের সংসদ এগিয়ে যাবে, আমাদের বিভিন্ন সেক্টরের কর্মকাণ্ডগুলো এগিয়ে যাবে। তো হ্যাঁ, আমরা যারা মুসলমান আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করি যে নারী থাকলে আবার আমাদের পর্দার বরখেলাপ হয় কিনা, অথবা বিভিন্ন যে নিয়ম কানুন এগুলোতে সমস্যা হয় কিনা। মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা যদি দেখি যে মালয়েশিয়াতেও বিভিন্ন সেক্টরে আপনার সংসদে নারীরা যায়। তারপরে ইরানে আপনার ওদের সংসদেও অসংখ্য নারীরা যায়, তাদের পার্লামেন্টেও নারী সদস্য থাকে। তো এখানে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিছু নেই। কারণ একটা কথা আছে না, আমি যদি একটি শিক্ষিত জাতি গঠন করতে চাই তাহলে আমাকে একজন শিক্ষিত মা গঠন করতে হবে। তো নারী যদি অশিক্ষিত থাকে, নারী যদি ব্যাকডেটেড থাকে, তাহলে আপনি সেই নারী দিয়ে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র, উন্নত বিশ্ব আপনি গঠনের চিন্তা করতে পারবেন না। এজন্য মা শিক্ষিত হইলে একটি জাতি শিক্ষিত হবে। একটা মা দক্ষ হলে একটা পরিবার দক্ষ হবে। একটা মা দক্ষ হলে আপনার
একটা দেশ দক্ষ হয়ে উঠবে। অতএব নারীদের প্রতিনিধি আমাদের সংসদে দরকার আছে। তারপর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদে কি হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এখানে নিয়োগ করা হবে। এর ফলে কি হবে, আপনার সরকার দল বেশি ফেসিবাদী হয়ে উঠতে পারবে না, মানে তারা একচ্ছত্র হয়ে উঠতে পারবে না। যেমন একচ্ছত্র হলে যে কোনো একটি দল কি হয়ে যায়, ফেসিবাদী হয়ে যায়, ফেসিস্ট হয়ে যায়, যেমন হাসিনা হয়েছে। মানে কেউ কখনো ধারণা করতে পারবে না যে আমি 100, আমি একাই 100, দেশ আমার মতো, যেমন খুশি তেমন আমি চালাবো, যেদিকে খুশি আমি সেদিকে নিয়ে যাব না, এটা কখনো সম্ভব হবে না। জন্য ডেপুটি স্পিকার আমরা বিরোধী দল থেকে দেওয়া হবে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বাংলাদেশে আমাদের রাজনীতি হয়ে গেছে কি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, দুইটি দল কেন্দ্রিক। গত 53 বছর আমাদের দেশের ক্ষমতা এই দুই প্রান্তে আপনার ছিল, কলোনাইজড ছিল, মানে বন্দি ছিল, আবদ্ধ ছিল। আমাদের দেশের ক্ষমতা একবার ছিল আওয়ামী লীগের হাতে, আবার ছিল বিএনপির হাতে। মানে জনগণের কোনো এখানে কোনো অন্য চিন্তা করার কোনো সুযোগও ছিল না। সুযোগ থাকলেও সেটা বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয় না, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। মানে এইভাবে এই দুই বাইনারির ভিতরে আমাদের জনগণকে গত 53 বছর পর্যন্ত রাখা হয়েছে। তো একটা জিনিস কি, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার আছে, সে এমপি হবে, সে মন্ত্রী হবে, সে প্রধানমন্ত্রী হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের তার যদি যোগ্যতা থাকে তাহলে সে রাষ্ট্রের কি হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। এখানে কোনো ধরা নাই, বাধা নাই যে তুমি গরিব ঘরের সন্তান, তোমার বাবা কৃষক, তোমার বাবা রাজমিস্ত্রি, তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, না, এমন কোনো কথা নাই। রাষ্ট্রের প্রতিটি নাগরিক, তার যদি যোগ্যতা থাকে, তার যদি সেই সময় সৃষ্টি হয়, তাহলে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে এবং এটা তার অধিকার। তো এখন একজন ব্যক্তি যদি আপনার 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হয়, তখন কি হবে, আপনার অন্যান্য যারা ব্যক্তি আছে তাদের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। আমরা দেখছি আওয়ামী লীগের থেকে একমাত্র প্রধানমন্ত্রী হয়েছে কারা, যারা আপনার গত বছরগুলোতে যে হাসিনাই টানা 3-4 বার 5-6 বার সে দেশের প্রধানমন্ত্রী ছিল। কেন? হাসিনা ছাড়া কি তার দলের অন্য কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার কি যোগ্যতা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু এটা দল কেন্দ্রিক হয়ে যাওয়াতে, দল নির্ভর হয়ে যাওয়াতে বারবার হাসিনাই কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। এবং এক ব্যক্তি যখন একাধিকবার প্রধানমন্ত্রী হয়, 2 বার 3 বার 4 বার 5 বার, তখন তার ভিতরে একটা শক্তি কাজ করে। সে ভাবে যে তার মতো আর কেউ নেই, তার অধীনে যারা আছে সব হলো কি মেধাহীন, অযোগ্য, অথর্ব, এবং সে একমাত্র যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। সে যা কিছু বলে সেটাই কি বিধান, মানে এরকম একটা ভাব ধারণা তার ভিতরে চলে আসে, এরকম একটা ফেরাউনি স্বভাব তার ভিতরে চলে আসে। এবং তার দলে অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের জন্য আর কোনো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে না। আর যদি একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে, যদি এই বিধানটা বাস্তবায়ন হয়, তাহলে অন্যান্য যারা আপনার উপযুক্ত ব্যক্তিত্ব আছে, এদের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে। তো এরকম আর কি। তো আমরা চাই যে এই আইনটা বাস্তবায়ন হোক, কারণ একজন ব্যক্তি যদি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হয়, তখন তার মধ্যে কি চলে আসে, আপনার ফেসিবাদের উপাদান তার ভিতরে সৃষ্টি হয়। মানে সে যে কোনো সময় ফেসিবাদী হয়ে উঠতে পারে, সে আপনার ফিরাউনের মতন আচরণ করতে পারে। এজন্য 2 বারের বেশি কেউ যাতে করে প্রধানমন্ত্রী না হতে পারে, এই সুযোগ মানে এটা করতে হবে। আর এটা যদি হয়, তাহলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উপযুক্ত প্রত্যেকে কি করতে পারবে, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে, যোগ্যতা যদি থাকে তার মধ্যে। যেমন বর্তমানে এনসিপির বর্তমানের প্রধানকে নাহিদ ইসলাম। তো আপনার নাহিদ ইসলামের
একসময় কি থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। তার দল যদি পাশ করে, এনসিপি সারা দেশে, সে একদিন কি হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এরপরে নাহিদ ইসলাম যদি 10 বছর মানে পরপর যদি 2বার হন, এরপরে তিনি আর হতে পারবেন না, এরপরে আসবে কে, হয়তোবা এরপরে যিনি আসছেন যেমন ইয়াতিক মুজাহিদ অথবা কি আক্তার হোসাইন, এরকম মানে একটা দলের সদস্যদের কি থাকবে, একটা অ্যাক্সেস থাকবে টু বি এ প্রাইম মিনিস্টার। যেমন একটা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিই, একটি ডিপার্টমেন্টে আপনার একজন ব্যক্তি কিন্তু সারা জীবন ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকে না অথবা হেড থাকে না। এটা 1 বছর পর পর অথবা 2 বছর পর পর চেঞ্জ হয়, যে এই বছর ইনি হয়েছেন, আগামী বছর উনি হবে, আগামী বছর উনি হবে, আগামী বছর উনি হবে। মানে কি, একজন আপনার একটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি সদস্যই আপনার এক সময় না এক সময় কি হবে, চেয়ারম্যান হবে অথবা এইচওডি হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে। এখানে কিন্তু সবার যোগ্যতা এক, সবাই কিন্তু পিএইচডি করা ব্যক্তি এই ডিপার্টমেন্টে। এজন্য সবাই কি হতে পারবে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবে। তো অনুরূপভাবে দলের ভিতরে এরকম, দলের ভিতরে যারা যোগ্যতা সম্পূর্ণ তারা আপনার কি হতে পারবে, প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ থাকবে, এটা যদি হয়। আর যদি এটা যদি না হয়, তাহলে তো যে ব্যক্তি দল গঠন করছে সে একমাত্র দলের মালিক, সারা জীবন সেই কি করবে, প্রধানমন্ত্রী থাকবে, এবং সে মারা গেলে তার ছেলে মেয়েরা প্রধানমন্ত্রী হবে, যেরকম হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের পীরগুলোর মধ্যে। হ্যাঁ, বাবা পীর ছিল, বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে ওই বাবার স্থলে আর অন্য কোনো মুরিদ ঢুকতে পারবে না, অন্য কোনো বড় আলেম ঢুকতে পারবে না, একমাত্র তার ছেলেই পীর হওয়ার উপযুক্ত। এই ছেলের ভিতরে না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না বোঝে ইসলাম, না বোঝে ইজতেহাদ, না বোঝে ইসলামের মৌলিক অথবা ইসলাম যে ওয়াল ভিউ এগুলা দেয়, না আছে এগুলা বুঝতে পারে। বাবা মারা গেছে, এখন পুত্র, তার বয়স কম কিন্তু সে এখন পীর সেজে বসে আছে, তার সামনে হাজার হাজার ওস্তাদ, বড় বড় ওস্তাদ, ওরা তার মুরিদ হয়ে তার সামনে বসে থাকতে বাধ্য। তো ইসলাম তো এরকম না, কিন্তু এইভাবে সাজাইছে এরা, এভাবে সাজানো হয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি এক না এক তন্ত্র, ইসলামে কখনো এক না এক তন্ত্র, এগুলা জায়েজ নয়। যে ব্যক্তি উপযুক্ত হবে তাকে দায়িত্ব দিতে হবে। যেমন আমরা যদি ইসলাম ইতিহাস থেকে শিক্ষা পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তখন পরে দায়িত্ব কে গ্রহণ করবে, এটা নিয়ে সাহাবীদের মাঝে একটা আলোড়ন সৃষ্টি হয়, গবেষণা সৃষ্টি হয় যে রাসূলের স্থানটা কে দখল করতে পারে অথবা রাসূল যে দায়িত্ব পালন করে গেছেন এই দায়িত্ব কাকে দেওয়া যায়। পরে সাহাবীরা ইজতিহাদ গবেষণা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, কারণ তার সম্পর্ক রাসূলের সাথে সেরকম ছিল, রাসূল তাকে সেভাবে প্রাধান্য দিত, রাসূল সেভাবে তাকে গুরুত্ব দিত অন্যান্য সাহাবীদের মধ্যে। রাসূল হযরত আবু বকরকে বেশি দিতেন, বেশি কাছে পেতেন, এবং আবু বকরও রাসূলের কাছে বেশি থাকতেন, এবং উভয়ের মাঝে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হতো। মানে কি, এরপরে যখন আবু বকরের কাছে দায়িত্ব আসে, তখন পরে আবার উপযুক্ত কে, আবু বকরের পর উপযুক্ত একমাত্র ব্যক্তি ছিল ওমরের পর উপযুক্ত ব্যক্তি ছিল কে, ওসমানের পর উপযুক্ত ব্যক্তি ছিল কে, আলী। এরকম তো, কিন্তু রাসূল তো বলে যায়নি যে না আমার পরে দায়িত্ব পাবে আমার মেয়ে, অথবা আবু বকরও বলে যায়নি যে আমার পরে দায়িত্ব পাবে আমার মেয়ে অথবা আমার ছেলে। উমরও তো বলতে পারতো যে না আমার পরে দায়িত্ব পাবে আমার মেয়ে আমার ছেলে, এরকম বলে নাই। তো এটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে ব্যক্তি উপযুক্ত সেই দায়িত্ব প্রাপ্ত হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি দেখি, আমার বাবা প্রধানমন্ত্রী ছিল, বাবা তো মারা গেছে, এরপরে আমার মা প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী দায়িত্ব হয়েছে, আমার মা যখন মারা গেছে এখন আমি প্রধানমন্ত্রী হব। এখানে যোগ্যতার কোনো বালাই নাই, যোগ্যতার কোনো প্রশ্ন নাই। কিন্তু ইসলাম তো এরকম না, ইসলাম বলে কি তোমার যোগ্যতা আছে তুমি প্রধানমন্ত্রী হও, অথবা তোমার যোগ্যতা আছে তুমি দায়িত্ব নাও, যার যোগ্যতা আছে তাকে দায়িত্ব দেওয়া হবে। এখানে ওই যে বংশ রক্ষা না, যে আমার বাবা প্রধানমন্ত্রী ছিল, এরপরে আমার মা ছিল, এরপরে আমি
হব, এরকম না। আগে দেখতে হবে আমি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত কিনা। এই তো এরকম আর কি। যদি কি হয়, আপনার একজন ব্যক্তি যদি আপনার প্রধানমন্ত্রী হওয়ার টাইম 2 বছর পায়, এটাই যথেষ্ট। কিন্তু এরপরে যদি বেশি বেশি টাইম ধরে প্রধানমন্ত্রী হয়, তখন তার ভিতরে কি আসে, স্বৈরাচারী মনোভাব চলে আসে। তো এটা যদি হয়, তাহলে আমাদের জন্য আরেকটা সুযোগ হবে কি, বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী পাবে, বিভিন্ন ব্যক্তিদেরকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাবে। এটা সুযোগ হবে বাংলাদেশি জনগণের। এরপরে কি দেখতে পাচ্ছি, বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আগামী সরকার ব্যর্থ থাকবে। হ্যাঁ, যে বিচার বিভাগের স্বাধীনতাটা কি থাকবে, আগামী সরকার এটা বাস্তবায়নে বাধা থাকবে। আমরা দেখছি বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না। বিগত সরকার, হাসিনা সরকার যেভাবে আপনার বিচার বিভাগকে তার ব্যক্তিগত কোর্ট বানাইছে, ইচ্ছা মতো অ্যারেস্ট করিয়া মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারকে কিভাবে কলুষিত করা হয়েছে, একজন ব্যক্তি যে ন্যায় বিচার পাবে এরকম কোন সুযোগ আওয়ামী লীগ সরকার রাখে নাই। তারা তাদের ইচ্ছা মতো বিচারক নিয়োগ করছে, ইচ্ছা মতো বিচারক পদত্যাগ করাইছে, ইচ্ছা মতো বিচারক কথা না শুনলে দেশ থেকে তাড়িয়েছে। নিরপরাধ মানুষকে এরা ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে মারছে। এটা হচ্ছে কিসের কারণে, বিচার বিভাগকে তারা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে তারা তাদের ব্যক্তিগত একটা সালিশ কমিটির মতো ব্যবহার করছে, যে আজকের সালিশে এ হবে বিচারপতি, আগামীকালকের সালিশে অন্যজন। যার অপরাধ নাই তাকে অপরাধী বানাইছে, যার অপরাধ আছে তাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম বিচার বিভাগ থাকলে দেশ কখনো স্থিতিশীল থাকে না। একটা দেশের জন্য বিচার বিভাগ অনেক গুরুত্বপূর্ণ। এই বিচার বিভাগ যদি স্ট্রং না থাকে, স্বাধীন না থাকে, তাহলে অপরাধীরা আরো কি হয়ে ওঠে, খারাপ হয়ে ওঠে, অপরাধীরা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং অপরাধীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। বিচার বিভাগ যদি দুর্বল হয়ে যায়, এখানে সন্ত্রাসীরা, চাঁদাবাদীরা, আর যত অপকর্ম আছে এইগুলা বৃদ্ধি পেতে থাকে। আর যদি বিচার বিভাগ কি থাকে, স্বাধীন থাকে, তাহলে প্রধানমন্ত্রী অপরাধ করলে তাকেও বিচারের মুখোমুখি করা হবে। মালয়েশিয়ার আগের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে অভিযোগ করছে যে উনি $1 বিলিয়ন কোথাও পাচার করছে, অথবা উনি অন্যভাবে ভোগ করছে। এই জন্য উনি এখনো জেলে আছে। তো এরকম আর কি, বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, বিচার বিভাগ যদি শক্তিশালী থাকে, তাহলে তুমি যত বড় ব্যক্তি হও, অপরাধ করছো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কোনো ব্যক্তি বিচারের বাহিরে নয়, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। একটা রাষ্ট্র যদি এইভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে কোনো ব্যক্তির পক্ষেই ফেসিবাদী হয়ে ওঠা সম্ভব না। কোনো ব্যক্তির পক্ষেই আপনার 5,000, 15,000 এরকম ব্যক্তি মারা সম্ভব না। এখানে বিচার বিভাগের নেগলিজেন্সি ছিল, বিচার বিভাগকেও তারা তছনছ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসামি ধরে এনে আবার ছেড়ে দিত, আবার ইচ্ছা মতো কাউকে বছর পর বছর আটকে রাখা হইতো। বিচার বিভাগের স্বাধীনতা কিছুই ছিল না। তো বিচারকদেরকে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ দেওয়া হতো না। তাহলে আমরা চাই কি, শক্তিশালী বিচার বিভাগ, যেটি কি করবে, স্বাধীনভাবে কাজ করবে, স্বাধীনভাবে অপরাধীদেরকে শাস্তি দিবে, আর যারা নিরপরাধী তাদেরকে মুক্তি দিবে। এইভাবে ওই যে মনে করেন হাদির যে খুনি, এই খুনি আরো আগে থেকে অপরাধী, সে জেলে ছিল কয়েকবার, তাকে বের করা হয়েছে পরিকল্পিতভাবে তাকে জেল থেকে বের করা হয়েছে। বের করে তাকে দিয়ে এই অপরাধটা ঘটাইছে। তাহলে সে যে অপরাধী, সে অপরাধ করার কারণে কিন্তু সে জেল থেকে বের হতে পারে না, কিন্তু
ওই যে বিচার বিভাগ স্বাধীন নয়, এই জন্য আপনার বিভিন্ন কূট কলা কৌশল বাস্তবায়ন করে আইনজীবীর মাধ্যমে হাদির খুনিকে বের করা হয়েছে। তো বিচার বিভাগ স্বাধীন না হওয়ার এটা অন্যতম একটা উদাহরণ, যে আমাদের দেশে বিচার বিভাগ এটা স্বাধীন থাকতে হবে। স্বাধীন হইলে আমাদের দেশে খুন খারাপি এগুলা কি হবে, কম হবে। প্রত্যেকটা নাগরিক তাদের জীবনের সেফটি পাবে, নিরাপত্তা পাবে। এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় যে কিছু মানুষের হাতে অস্ত্র আছে, বিভিন্ন জায়গাতে আপনার এই অস্ত্র সহ বিভিন্ন ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। তো এর যদি বিচার স্বাধীন হয় তাহলে এগুলা থাকবে না। 4 নম্বর হচ্ছে কি, সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো এবং আপনার সনদে বর্ণিত অন্যান্য সংস্কার, আপনার জুলাই সনদে কিছু বিষয় আনা হয়েছে যেগুলো হচ্ছে কি বিভিন্ন সেক্টরের সংস্কার চাওয়া হয়েছে। তো আগামীতে যারা সরকার গঠন করবে তারা এই সংস্কারগুলো করতে বাধ্য থাকবে। তো প্রিয় উপস্থিতি, এই ছিল হ্যাঁ ভোটের পক্ষের কথা, যে হ্যাঁ ভোট দিলে আমাদের কি কি কল্যাণকর দিক বাংলাদেশের জন্য আসবে, কি কি এই কল্যাণকর ইস্যুগুলো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারবে, এগুলো আলোচনা হয়েছে। তো এখানে আর কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে ফেসিবাদকে না বলা। আমরা এই ভোটের মাধ্যমে কি করব, ফেসিবাদকে না বলবো। যারা ফেসিবাদী হয়ে উঠছে এবং আগামীতে যাতে করে ফেসিবাদী কেউ না হতে পারে, এজন্য আমরা ফেসিবাদকে না বলার জন্য হ্যাঁ ভোটে আমরা কি করব, অংশগ্রহণ করব। আমরা আর চাই না এরকম ফেসিবাদ যেরকম আমরা দেখেছি। দেশের ক্ষমতা দেশের মানুষের হাতে থাকা, যে এই নির্বাচনটা এতটা গুরুত্বপূর্ণ যে আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের ক্ষমতা এমন দলের হাতে উঠিয়ে দিতে চাই যারা দেশের ক্ষমতাকে রক্ষা করবে, যারা দেশের ঐক্যতাকে রক্ষা করবে, যারা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে। ভারত আমাদের একমাত্র প্রধান শত্রুর দেশ, এখন আমাদের আর কোনো শত্রু নাই। অতএব ভারত যে আমাদের শত্রু, এটা সে কাজে কর্মে প্রতিটি মুহূর্তে দেখিয়ে আসছে এবং এখনো দেখাচ্ছে। তো ভারত কেন হঠাৎ করে বাংলাদেশ থেকে তার ডিপ্লোমেটদেরকে এবং ডিপ্লোমেটদের পরিবারদেরকে প্রত্যাহার করলো? কোনো কারণ নেই। এটা কি বাংলাদেশের সাথে যুদ্ধ চলতেছে? বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করছে? তাহলে ভারত কেন বাংলাদেশের সাথে এরকম ট্রিট করতেছে, এরকম বিহেভ করতেছে? হঠাৎ করে মানে বাংলাদেশে নির্বাচন আসছে, এই অবস্থায় ভারত তার প্রতিনিধি অথবা তার অ্যাম্বাসেডর এবং তার ডিপ্লোমেটদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এর মানে কি, ভারত আমাদেরকে আসলে বন্ধুরাষ্ট্র হিসেবে কখনো দেখেনি, বর্তমানেও দেখতেছে না, ভবিষ্যতে দেখবে কিনা সেটা তাদের আচরণের উপরে নির্ভর করবে। তো দেশের ক্ষমতা দেশের মানুষের হাতে থাকা। তো আমি এমন দলকে ভোট দিব যারা কি করবে, দেশের ক্ষমতা অন্য দেশের হাতে তুলে দিবে না। যেমন হাসিনা দিয়েছিল দেশের ক্ষমতা, সে ভারতের হাতে তুলে দিয়েছে, সে ভারতের কথা অনুযায়ী দেশ পরিচালনা করত। তো আমরা কি করব, আমরা এমন ব্যক্তিদেরকে ভোট দিব, এমন দলকে ক্ষমতায় আনবো যারা আমাদের দেশের জন্য কাজ করবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা আমাদের বাংলাদেশকে যদি কাশ্মীর না বানাতে চাই, আমাদের বাংলাদেশকে যদি রোহিঙ্গাদের দেশ বানাতে না চাই, তাহলে আমাদেরকে এই নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝতে হবে যে কারা দেশের জন্য কাজ করে। এটা স্পষ্ট এই ইলেকশনে, যে ফেসিবাদীদেরকে কারা আপনার বলছে, যে এটা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ব্যক্তিদের মুখে শুনেছি, এটা স্পষ্ট যে তারা কি করছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজি ছিল না। জামাত এনসিপি এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বিএনপি আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না। এটা তাদের বিভিন্ন দলের নেতাকর্মীদের মুখ থেকে এসেছে, তাদের আইনজীবী এই যে আপনার অ্যাটর্নি জেনারেল, ওনার মুখ থেকে এটা স্পষ্ট হয়েছে। মানে তারা ফেসিবাদকে সমর্থন করেছে, হাসিনা যত অপরাধ করেছে এগুলোকে তারা সমর্থন করেছে এবং এই নির্বাচনে তারা ওপেনে আওয়ামী লীগ
তাদেরকে ডাকতেছে তাদের পক্ষে কাজ করার জন্য, তাদেরকে ভোট দেওয়ার জন্য। তাহলে তার মানে কি যে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি আবার কি আওয়ামী লীগ চলে আসবে? আওয়ামী লীগ আসা মানে কি দেশের ভিতরে আবার অরাজকতা সৃষ্টি হবে, ফেসিবাদ কায়েম হবে। অর্থাৎ বিএনপিকে ভোট দেওয়া হচ্ছে কি এখন রিস্কি, কারণ বিএনপির সাথে এখন ভারত জড়িত, বিএনপির সাথে এখন আওয়ামী লীগ জড়িত। হ্যাঁ, আমরা ওদেরকে না বলবো না, আওয়ামী লীগের কেউ যদি আপনার পরিশুদ্ধ হয় অতীতের অপরাধের কথা স্বীকার করে, এগুলো থেকে যদি সে কি হয় অনুতপ্ত হয়, তখন এই সমস্ত লোকগুলো জামাতে ঢুকতে পারবে, এই সমস্ত লোকগুলো এনসিপিতে ঢুকতে পারবে, এই সমস্ত লোকগুলো অন্য যে কোনো দলে ঢুকতে পারবে। কিন্তু যারা অপরাধী, যাদের অন্তরে আপনার ফেসিবাদী বিশ্বাস, এদেরকে আপনি কেন নির্বাচনে নিয়ে আসবেন অথবা এদেরকে দলে ভিড়াবেন? তো আমরা ওদেরকেই দলে ভিড়ানোর কথা বলছি যারা তাদের ভুল ত্রুটি বুঝতে পারছে, যে হ্যাঁ হাসিনা যা করছে এটা ভুল করছে, হাসিনা যে এটা করছে এটা ভুল করেছে, এগুলা যারা বুঝতে পারছে, এটা যারা উপলব্ধি করতে পারছে, তাদেরকে আপনারা দলে নিতে পারেন, হোক সেটা এনসিপি অথবা জামাত অথবা বিএনপি। কিন্তু অপরাধীদেরকে কেন আপনারা ক্ষমতায় অথবা দলে আনার জন্য এইভাবে ঘোষণা দিয়ে দিবেন? এটা আসলে অত্যন্ত গর্হিত কাজ। তারপর হচ্ছে কি ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশে আমরা দেখেছি যারাই ক্ষমতা পেয়েছে তারাই ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে। তো এই ক্ষমতার অপব্যবহার যারা করছে এবং যারা করতে পারে, কি এদেরকে কি করতে হবে? এই নির্বাচনে বয়কট করতে হবে। তারপর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমরা চাই আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। যে জুলুম করছে তাকে শাস্তি দেওয়া হোক, যে ব্যক্তি অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হোক, আর যার অপরাধ নাই তাকে বেকসুর খালাস দেওয়া হোক। মানে এখানে আবারটা হচ্ছে কি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ মানে কি? যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হোক, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হোক, এটা হলো ইনসাফ। ন্যায় বিচার কথা আমরা অলরেডি আলোচনা করেছি, এগুলা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি আমরা কনফিউজড জাতি। আমাদের দেশে একটা কি স্বাধীন দেশ, এবং আমাদের দেশের একটা নামও আছে বাংলাদেশ। আমাদের দেশে একটা কি আছে? একটা নাম আছে, এটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু এখন আমাদের দেশে যে একটা জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতটা যখন গাই আমরা, এখানে তো আমাদের বাংলাদেশের নাম নাই। আমার সোনার বাংলা আছে, কি আছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানে জাতীয় সঙ্গীতের মধ্যে আমার যে বাংলাদেশের নাম, অফিসিয়ালি নাম বাংলাদেশ, এই শব্দটা আমার জাতীয় সঙ্গীতে নাই। তাহলে এই সঙ্গীতটা কিভাবে আমার দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা। তো এই সোনার বাংলা তো আপনার কলকাতা, তারপরে পশ্চিম বাংলা, এই সব মিলে মানে যতগুলো স্টেটে ভারতের বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশ সহকারে, এই সবগুলো মিললে হয়েছে কি বাংলা, আমার সোনার বাংলা। এখন এটা তো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, কারণ এই সঙ্গীতটা বাংলাদেশের জন্য লেখা হয় নাই, বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই। এই সঙ্গীতটা লেখা হয়েছে বাংলাদেশ জন্মের আগে। মানে লেখছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হিন্দু মানুষ। তো একজন হিন্দু মানুষ কেন আমার দেশ নিয়ে জাতীয় সঙ্গীত গাইবে? তো সে এই গান গাইছে তার পুরো বাংলাকে আপনার এক রাখার জন্য, পুরো বাংলা যাতে করে কি থাকে, হিন্দুদের অধীনে এক থাকে। তো সেই উদ্দেশ্যে সে এই গানটা লেখছে। এখন সে হিন্দুর গান আমার মুসলমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে যায়, এবং এই গান আমাদেরকে আজ পর্যন্ত একটা কনফিউজড জাতিতে পরিণত করে রেখেছে। যে আমার সোনার বাংলা কি রে? আমার সোনার বাংলা কি? এটা কি পশ্চিম বাংলা, কলকাতা সহকারে আরো যত উড়িষ্যা, বিহার, যতগুলো আসাম, যতগুলো অঙ্গরাজ্যে বাংলা কথা বলা হয়, সবটা কি আমার দেশ? এটা তো হচ্ছে না আমার দেশ। আমি কি এখন কলকাতার আমার দেশ ভাবতে পারি? আসামের আমার দেশ ভাবতে পারি? কলকাতার আমার দেশ ভাবতে পারি? না, পারি না। ওগুলো তো ভারতের অংশ। আমরা একটা কনফিউজড জাতি। এই জাতীয় সঙ্গীত দ্বারা আমাদেরকে একটা কনফিউজড জাতিতে পরিণত করে রাখা হয়েছে। আমার মতে
আমাদের মতে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা দরকার, এখানে পরিবর্তন আনা দরকার। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা আপনার এই যে দোটানা, যে একটা বিভ্রান্তিকর অবস্থায় আছি আমরা বর্তমানে, এটা দূর হবে। আমরা চাই বাংলাদেশের মতো বাঁচুক, বাংলাদেশের মতো এগিয়ে যাক, স্বাধীন সার্বভৌম হিসেবে আমরা আগাতে চাই, অন্য কারো কলোনি হিসেবে নয়। তো প্রিয় উপস্থিতি, আজকে কথা এখানে শেষ করছি। বিষয় কথা হচ্ছে এই যে ভোট আল্লাহ পাকের দেওয়াটা আমানত। এই আমানতকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। এই আমানতকে আপনি কি করবেন? এর যে হকদার তার কাছে এটা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন যে ওয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা, যে এই আমানতের যিনি হকদার তোমরা তার কাছে এই আমানত পৌঁছে দাও। এখন আমার সামনে কয়েকজন প্রার্থী আছে যাদেরকে আমি ভোট দিতে পারবো, কিন্তু আমি দেখব যে এখানে কাকে ভোট দিলে আমানতটা রক্ষা হবে, কাকে ভোট দিলে দুর্নীতি করবে না, কাকে ভোট দিলে আপনার টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট এগুলো দখল করবে না, কাকে ভোট দিলে মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে, কাকে ভোট দিলে নারীর সম্ভ্রম হেফাজতে থাকবে, কাকে ভোট দিলে অন্যের সম্পদ হেফাজতে থাকবে। এগুলা চিন্তা ভাবনা করে আমাকে ভোট দিতে হবে। আমি যাকে তাকে ভোট দিতে পারি না। এক প্যাকেট সিগারেটের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, অথবা কি এক কাপ রং চায়ের বিনিময়ে আমি আমার ভোটটা যাকে খুশি তাকে দিতে পারি না। আমার ভোটটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা একটা আমানত। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে একটা কি দেওয়া হয়েছে, একটা আমানত দেওয়া হয়েছে যে আমি সমর্থন দিব, হ্যাঁ তুমি এগিয়ে যাও। তো আপনি যদি একজন খারাপ মানুষকে সমর্থন দেন, সে যদি পাশ করে, সে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যুক্ত হবে। আপনি ভালো কাজ করলে যেরকম আপনি একজন ব্যক্তিকে ভালো কাজের প্রতি পথ দেখাইছেন, সে ওই ভালো পথে গিয়ে ভালো কাজ করছে, ওখান থেকে যেরকম একটা পার্সেন্টেজ, একটা সবের পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে, অনুরূপ ভাবে আপনি একজন ব্যক্তিকে ভোট দিয়ে যদি তাকে প্রতিনিধি বানান, সে যদি অপরাধ করে, ওই অপরাধের একটা পার্সেন্টেজ আপনার আমলনামাতে যুক্ত হবে। অতএব এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এটাকে হিসাব নিকেশ করে আমাদেরকে ভোট দিতে হবে, ভোটের ময়দানে যেতে হবে। তো আমি যদি সত্যের পথে থাকি, আমি ভোটটা অবশ্যই যারা সত্যবাদী, সত্য প্রতিষ্ঠা করতে চায়, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে দিতে হবে। এবং যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে আমরা সার্বভৌম স্বাধীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আর যদি আমরা এইবারও ভুল করি, তাহলে আমাদেরকে আবার সেই ফেসিবাদীদের কবলে পড়তে হবে। অতএব আসুন আমরা জেনে বুঝে তাদেরকে ভোট দিব যারা আমাদের দেশকে ভালোবাসে, যারা দেশের কল্যাণে কাজ করবে, যারা দেশের স্বাধীনতা রক্ষার্থে কাজ করবে, যারা আমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। এই বলে বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু